আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার ও আমার প্রিয় অভিভাবক, আমার কলিগ, আমার বন্ধুবান্ধব এবং সবচেয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ক্লাসের উপস্থাপন করছি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার প্রক্রিয়াটা নিয়ে আজকে আলোচনা করব। আর আমি সময় বেশি নিচ্ছি না, কারণ তোমাদের সময় নিতে গিয়া ভিডিওর সাইজ বেড়ে যাচ্ছে, সেই জন্য আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হলো অনলাইন কেমিস্ট্রি ক্লাস 14। আগে আমি 13টা ক্লাস দিছি, এগুলো হয়তো এইভাবে ধারাবাহিকভাবে লেখা হয় নাই। এটা 14তম ক্লাস। 14তম ক্লাস অর্গ্যানিকের 3 নম্বর ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা খুব একটু ভালো করে যারা আসো মনোযোগ দিয়ে শোনো, আর যারা লাইভে আসো তারা অন্যদেরকে আমন্ত্রণ জানাও। অনলাইন কেমিস্ট্রি ক্লাস 14, অর্গানিক ক্লাস 3, মোহাম্মদ নুরুল আফজাল, আমি লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাধানগর রানীহাট ডিগ্রি কলেজ। রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে, এটা বিক্রিয়া হবে। আমি তোমাদের কথাটা বারবার বলতে চাচ্ছি না, এটা একটু জটিল প্রক্রিয়া আমি কাজটা করছি, কিছু সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। বন্ধন বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে। জৈব বিকারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে। তারপরে রাসায়নিক বিক্রিয়া এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে আজকের আলোচ্য বিষয়। এখন আসো বন্ধন বিভাজনের প্রকারভেদ। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য পুরান বন্ধন ভাঙতে হয়, নতুন বন্ধন করতে হয়। পুরান বন্ধন ভাঙা যেহেতু জৈব যৌগের সাথে কার্বনের সাথে অন্য যে কোনো পরমাণু বা মূলকের সাথে সম্পর্ক। তো যখনই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে চাই, তোমাদের ক্লাস সবসময় বলি, আমি বাংলাদেশের বিয়ে নিয়ে কথা বলি, যে একটা মেয়ে যখন বিয়ে হয় তার পরিবারের সাথে সম্পর্ক সেট করে, শ্বশুরবাড়ির সম্পর্ক করে, কেন এইরকম ঘটনা। তখন কোনো একটা যৌগ রাসায়নিক বিক্রিয়া করবে, তখন তার পুরান বন্ধন ভাঙতে হবে। যেহেতু জৈব যৌগ সবসময় সমযোজী বন্ধন নিয়ে গঠিত। আমাদের আপাতত আমরা মাথায় রাখবো সমযোজী বন্ধন, সিগমা বন্ধন, সেটা আমরা ফার্স্ট পেপারে পড়ছিলাম। এই সিগমা বন্ধন অন্য যে কোনো পরমাণু বা মূলকের সাথে আগে বন্ধন ভাঙাটা কিন্তু দুইভাবে হয়, একটা সুষম বিভাজন, একটা বিষম বিভাজন। সুষম বিভাজনের ক্ষেত্রে সমযোজী যৌগের বন্ধন জুড়ে ইলেকট্রন স্ব পরমাণুর মূলকের দিকে চলে যায়, ফলে ভেঙে যাব পরমাণু বা মূলক তড়িৎ নিরপেক্ষ হয়, কিন্তু অত্যন্ত সক্রিয়। জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের সাথে বন্ধন ভেঙে যে মূলক সৃষ্টি হয় তাই ফ্রি রেডিক্যাল এইভাবে বা মুক্ত মূলক। এর মধ্যে এখন সুষম বিভাজন, এগুলো আমি হাতে লেগে দিতে চেষ্টা করছি। তোমাদের অনেকে বলছো লেখাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি হাতে লিখছি সুষম বিভাজন কি, কার্বনের সাথে অন্য মৌল বা মূলকের বন্ধনে ভাঙনের সময় সব পরমাণু বা মূলক তাদের ইলেকট্রন যার ইলেকট্রন দেতে। আমি এখানে একটা দেখাইতে চেষ্টা করছি, এই লাল চিহ্নিত ইলেকট্রনটা হলো এই কার্বনের, আর এই নীল চিহ্নিত ইলেকট্রনটা হলো এর। যখন এর সাথে কার্বনের বন্ধন ভেঙে যাবে, তখন এর ইলেকট্রন নিয়ে যাবে, কার্বনেরটা কার্বনকে দিয়ে যাবে। এখানে টোটাল ইলেকট্রনে কোনো পার্থক্য ঘটবে না, ফলে কোনো চার্জে চার্জিত হবে না, সেই জন্য এটাকে আমরা মুক্তমূলক। যেহেতু চার্জিত হবে না কিন্তু ইলেকট্রন মুক্ত আছে, সেই জন্য এটা সক্রিয় হবে। এর সক্রিয়তার অবস্থায় 3 ডিগ্রি অ্যালকাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে মিথাইল গ্রুপ।
তাহলে এই ফাঁকে তোমরা ফ্রি রেডিক্যাল বুঝছো। আমরা পরবর্তী অংশে যাই। এখন বিষম বিভাজন, বিষম আবার দুইভাবে হয়, মানে মনে করো জোর ইলেকট্রন যখন একদিকে চলে যাবে, এখানে ঘটনা দুইভাবে। এটাও আমরা ক্লাসে মজা করি বলি, কেউ কারোর সাথে শেয়ারে ব্যবসা করার সময় যদি এমন ঘটনা ঘটে দুইজনেরই মূলধন একজনে নিয়ে গেল, আরেকজনকে শূন্য হাত করে দিল, এটাই হলো ভীষণভাবে আলাদা হয়ে যাওয়া। তাহলে কার্বনের সাথে যখন অন্য মূল বা মূলকের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সময় যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ একদিকেই ইলেকট্রনগুলি চলে যায়, সেটাকে আমরা বিষম বিভাজন বলি। তো বিষম বিভাজনের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে, একটা কার্বনীয় আয়ন হয়, একটা কার্বন আয়ন হয়। কার্বনীয় আয়ন কখন হয়? জৈব যৌগের কার্বনের সাথে অপসারিত পরমাণু বা মূলকের বন্ধন জোড় ইলেকট্রন নিয়ে অপসারিত হয়, ফলে জৈব যৌগে কার্বন ধনাত্মক চার্জে পরিণত হয়, তাই একে কার্বনীয় আয়ন বলে। এটি তাৎক্ষণিকভাবে হবে অন্য কোনো পরমাণু বা মূলকের সাথে যুক্ত হয়ে নতুন বন্ধন গঠনের মাধ্যমে নতুন যৌগ সৃষ্টি করে। তাহলে বোঝা যায় এটাও সক্রিয়। এখন আসলে এর সক্রিয়তা কীভাবে? কার্বনীয় আয়ন আমি এখানে হাতে লিখে দেখাইছি। কার্বন ওইটা যায় অপসারিত মূলক যখন চলে গেল, তখন যাওয়ার সময় কি করছে, এই জোর ইলেকট্রন নিয়ে গেছে, কার্বনেরটাও নিয়ে গেছে, নিজেরটাও নিয়ে গেছে, ফলে কার্বনের একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, এই জন্য এটা ধনাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জে পরিণত হয়ে গেছে বলে এটাকে কার্বনীয় আয়ন বা কার্বোক্যাটায়ন, এটা পরীক্ষায় আসছিল 17 সালে সম্ভবত। কার্বোক্যাটায়ন কি 2 নম্বরের জন্য। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা করবা কার্বোক্যাটায়ন কি, তো কার্বনীয় আয়নই মূলত কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়ন অত্যন্ত সক্রিয়, এর সক্রিয়তার ক্রম উল্টা। মিথাইল গ্রুপ সবচেয়ে বেশি মিথানিয়াম, তারপর প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। এটা হলো সক্রিয়তা। এইভাবে বেশি সক্রিয় হবে, কিন্তু স্থায়ী থাকবে উল্টোটা। টারশিয়ারি কার্বনীয় আয়ন, সেকেন্ডারি কার্বনীয় আয়ন, প্রাইমারি কার্বনীয় আয়ন, মিথানিয়াম আয়ন। বন্ধন বিভাজনের আরেকটা অংশ আছে, আর একটা অংশ হলো কার্বনায়ন। কোনো জৈব যৌগের বন্ধন ভাঙার সময় যৌগের কার্বনের সাথে যদি জোড় ইলেকট্রন যৌগের কার্বনের সাথে অর্থাৎ এখানে ব্যাপারটা যেটা বলা হয়েছে, কথাগুলো আমি আপনি পরিষ্কার করে দিই। কার্বনের সাথে হাইড্রোজেন বা অপসারিত মূলক বা পরমাণু যখন চলে যাবে, কার্বনে কি করবে, ওই জোড় ইলেকট্রনটা নিজের কাছে রেখে দিবে, ফলে একটা ইলেকট্রন আধিক্য হবে। তাহলে একটা ইলেকট্রন আধিক্য হওয়ার পরে কার্বনের যে অবস্থা হবে, এটাকে বলবো আমরা কার্বনায়ন। কার্বনায়নও অত্যন্ত সক্রিয়। এটা অন্য কোনো ধনাত্মক আয়ন বা মূলক অথবা নিরপেক্ষ যৌগ হলে যারা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, তাদের সাথে যুক্ত হইয়া নতুন যৌগ গঠন করবে। এখানে আমি আবার দেখাইছি, এটা বি দেখাইছি, বির ইলেকট্রন আমি সবুজ দেখাইছি, কার্বনেরটা এখানে কালো দেখাইছি। যখন বন্ধন ভাঙছে, কার্বনে কি করছে, বির ইলেকট্রনটা সহ নিজের দিকে রেখে দিছে। বিটা তার ইলেকট্রন স্বল্পতা, আমার মূল টার্গেট এটা, ফলে এটা হবে কার্বনায়ন। এটা সক্রিয়তার ক্রম ওইটার উল্টা। আচ্ছা, এটা এভাবে হবে। মিথানায়ন, এটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। অস্থায়িত্বের ক্রমটা উল্টা। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখালাম সেটা হলো জৈব যৌগের ভাঙন। এখন ভাঙার জন্য যারা নায়ক, খলনায়ক, আমরা বলি যেখানে নায়ক থাকে সেখানে খাড়া থাকবে, অর্থাৎ যারা বিক্রিয়াটা ঘটাতে বাধ্য করবে তাদেরকে বলবো আমরা বিকারক। বিকারক দুই ধরনের হতে পারে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। অর্থাৎ ইলেকট্রোফাইল বুঝবে যে ইলেকট্রনকে পছন্দ করে, ভালোবাসে, ইলেকট্রনকে ভালোবাসে, এদেরকে বলবো আমরা ইলেকট্রোফাইল। তো বুঝে যায় ইলেকট্রন খারাপ ভালোবাসবে। ইলেকট্রন তারাই ভালোবাসবে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে অথবা ধনাত্মক চার্জযুক্ত আয়ন। আমি দেখাচ্ছি ইলেকট্রোফাইল। ইলেকট্রন স্বল্পতা সম্পন্ন কোনো পরমাণু বা গ্রুপকে ইলেকট্রোফাইল বিকারক বলা হয়। বিকারকের ক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি বা শূন্য অরবিটাল থাকে। এরা ঋণাত্মক আধান বা ইলেকট্রন সমৃদ্ধ যৌগকে আকৃষ্ট করে। ইলেকট্রোফাইল দুই প্রকার,
ধনাত্মক ইলেকট্রোফাইল পশম। এখানে কিন্তু মনে রাখবে ঋণাত্মক ইলেকট্রোফাইল কখনো হবে না, ধনাত্মক পশম। ধনাত্মক ইলেকট্রোফাইল মানে তাদের ইলেকট্রন ঘাটতি আছে, ধনাত্মক চার্জযুক্ত। আর পশম ইলেকট্রোফাইল মানে তারা চার্জিত না কিন্তু ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লুইস অ্যাসিডগুলি আর কি, বোরন ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হলো ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল দুই ধরনের ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ আমরা পরবর্তী হালে যে রাসায়নিক বিক্রিয়া দেখাবো সেখানে দুইটা প্রক্রিয়া সম্পন্ন করবে। একটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দিবে, এটা পরবর্তী ধাপে ধাপে, আগে যারা পড়ে আসছো তাদের বোঝার সহজ, আমরা আসতেছি। আর একটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়াটা সম্পন্ন করবে। হ্যাঁ, একটা আমার মনে হয় ওয়াহিদুল আলম আমাকে কথাটা বলছে, লেখাগুলি ভালো করে দেখা যাচ্ছে না, সেই জন্য আমি হাতে লেখাটা পোস্ট করার চেষ্টা করছিলাম। কম্পিউটারে বেশ ডিস্টার্ব দিছে, পরবর্তী অনেক কসরত করে এটাকে সিস্টেমে আনতে হয়েছে। আচ্ছা, যা হোক, আমি যখন খাস হয়েছে তখন তোমাদের জন্য ভালো, আমি লেখাগুলি দিব। জৈব বিকারক, ওই বলছিলাম ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়, ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল। দেখো হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, NH4+ হবে এটা। পশম ইলেকট্রোফাইল, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড। আর এরাও দুই প্রকারের, এরা বলছি, আগেও বলছিলাম, আবার নতুনভাবে বলি, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেবে, প্রতিস্থাপন বিক্রিয়া, দুই বিক্রিয়া এরা দিবে। এখন আসুন নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কাকে বলে? নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট। নিউক্লিয়াস বলতে সরাসরি তার নিউক্লিয়াসের দিকে যাইতে পারবে না, এখানে অনেকগুলি যৌগ আছে কার্বনের সাথে বিভিন্ন মূলক বা পরমাণুর সাথে অসম বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ কার্বন থেকে অধিক ঋণাত্মক কোনো মূলক যখন যুক্ত হয় কার্বনের সাথে, তখন কার্বন আংশিকভাবে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এই আংশিকভাবে ধনাত্মক চার্জে চার্জিত হওয়ায় হলো এখানে নিউক্লিয়াস। মনে রাখবে এখানে এটাই। তো এইটাকে আকৃষ্ট করবে যে মূলক, তাকে আমরা নিউক্লিওফাইল। তাহলে আকৃষ্ট করতে হলে এটাকে অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত হবে, অথবা নিরপেক্ষ হলে তাদের জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানেও ঠিক দুই প্রকার, ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল, পশম নিউক্লিওফাইল। এরও দুই ধরনের কাজ করে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। হ্যাঁ, এটার জন্য আমি হাতের লেখা রাখছি, ধনাত্মক আধানযুক্ত আধান হবে এটা, আধান বা ইলেকট্রন ঘাটতি আছে এইরূপ যৌগের প্রতি আকৃষ্ট হয়। তাহলে ঋণাত্মক আধান বিশিষ্ট নিউক্লিওফাইল হাইড্রাইট আয়ন। তোমরা প্রশ্ন করতে পারো হাইড্রোজেন ধনাত্মক, অর্থাৎ হাইড্রোজেন এটার ডুয়েল নেচার, হাইড্রোজেন ইলেকট্রন দিতেও পারে, নিতে, এখানে নেওয়া অবস্থা। ব্রন টেট্রাহাইড্রাইট আয়ন, হাইড্রাইট আয়ন, হাইড্রোজেন সালফাইড আয়ন, হাইড্রোক্সিল আয়ন, এটা অ্যালকক্সাইড, অর্থাৎ অ্যালকোহলের হাইড্রোজেন চলে যাওয়ার পরে যেটা থাকে, সায়ানাইড, কার্বক্সিলাইড, ক্লোরাইড। অর্থাৎ ঋণাত্মক আধান যা আছে এই ধরনের সবগুলি না, এই অবস্থায় থাকলে এরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। পশম নিউক্লিওফাইল দেখো প্রত্যেক যেগুলি যোগ লেগছে, অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন, H2O, অর্থাৎ আমরা যেটা পানি, এখানে পানি বলবো না, এটা হাইড্রোজেন অক্সাইড, 3 জোড় লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যালকাইল অ্যামিন এক জোড় ইলেকট্রন আছে, অ্যালকোহল এক জোড় ইলেকট্রন আছে। তারপরে এইটা তোমার টার্সিয়ারি অ্যামিন এক জোড় ইলেকট্রন আছে, ফসফোনিয়াম ইলেকট্রন। এরকম তুমি আরও অনেক যোগ পাবা, যখন বই খুলে দেখবে, এগুলো সব হলো পশম নিউক্লিওফাইল। তাহলে এরা কি বিক্রিয়া দিবে? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। মূলত আমরা পরবর্তী হালে রাসায়নিক বিক্রিয়ার যে ঘটনাগুলি, বিক্রিয়ার প্রক্রিয়াগুলি দেখাবো। এখানে বন্ধন কীভাবে ভাঙছে সেটাও বললাম, বন্ধন ভাঙার প্রক্রিয়া, আর বন্ধন ভাঙার জন্য যারা ভূমিকা পালন করে তাদের প্রক্রিয়াটা এখানে আমরা আলোচনা করলাম। এখন মূল জায়গায় চলে, এখানে বিক্রিয়া, এখানে আসলে একটু এটা তোমরা বিক্রিয়াই করবা, এটা সুগার হয়ে গেছে আর কি বিক্রিয়া শব্দটা।
জৈব রাসায়নিক বিক্রিয়া, আমি ইংরেজি অর্গানোকেমিক্যাল রিয়াকশন। জৈব রাসায়নিক এখানে ঠিক আছে বিক্রিয়ার প্রকারভেদ। তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা যে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক প্রক্রিয়া, এখানে আবার প্রক্রিয়া ফলা করে না এক বা একাধিক জৈব বা অজৈব যৌগ থেকে সম্পূর্ণ নতুন ধর্মী এক বা একাধিক জৈব বা অজৈব যৌগ উৎপন্ন করে সেই রাসায়নিক প্রক্রিয়াকে জৈব রাসায়নিক। আমি জৈব রাসায়নিক বিক্রিয়া সেই জন্য জৈব রাসায়নিক বিক্রিয়া জৈব পদার্থ সাথে অজৈব পদার্থ যুক্ত হতে পারে, আবার উৎপাদও জৈব হতে পারে, সেই জন্য দুইটা অপশান একসাথে রাখলাম। আর জৈব রাসায়নিক বিক্রিয়া সাইডভাবে আমাদের বিক্রিয়া এগুলো মাথায় রাখতে হবে। একটা হবে দ্রুত বা সংযোজন বিক্রিয়া, এডিশন রিয়াকশন। হয় তুমি দ্রুত বিক্রিয়া পড়ে গেছো, সংযোজন কথাটা মনে নাই, তো দ্রুত বিক্রিয়া কথাটা লেগে প্রশ্ন লেগে আসছে, তুমি সংযোজন করে আসছো, তুমি প্রশ্ন বুঝতে পারছো, সেই জন্য সব শব্দগুলি মনে রাখবা। প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিয়াকশন, অপসারণ বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, এই 4 ধরনের জৈব যৌগের বিক্রিয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে রাসায়নিক বিক্রিয়া, বাঙ্গনের প্রক্রিয়া বা মেকানিজম, এই 4টার উপরে বাকি বিক্রিয়াগুলি নির্ভর করবে। এখন আসো দ্রুত বা সংযোজন বিক্রিয়া, এডিশন রিয়াকশন দুইভাবে ঘটবে। একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আর একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখানে অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া ঘটে মূলত যেসব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, এখানে ত্রিবন্ধন আছে, তাদের মধ্যে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া ঘটে। সংযোজন বিক্রিয়ার ফলে জৈব যৌগের অসম্পৃক্ততা হ্রাস ঘটে অথবা অসম্পৃক্ততা সম্পূর্ণভাবে অপসারিত হইয়া সম্পৃক্ত জৈব যৌগ উৎপন্ন করে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিলাম, এটা হলো ইথিন ক্লোরিনের সাথে যুক্ত হইয়া 1,2-ডাইক্লোরোইথেন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে ছিল অসম্পৃক্ত, এখানে হয়ে গেছে সম্পৃক্ত। তাহলে বিক্রিয়াটা হলো দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, ইংরেজিতে বলবো এডিশন রিয়াকশন। আমি আবার হাতে এখন মেকানিজমটা দেখাই দিছি, মেকানিজম কিভাবে করে। তাহলে বোঝা যাচ্ছে এটা হলো ডবল বন্ড যুক্ত একটা জৈব যৌগ, এইটা হলো ইলেকট্রোফাইল। আমি জেনারেলাইজ করছি F+কে। যখন এখানে ইলেকট্রোফাইল, যেহেতু এখানে ইলেকট্রন সমৃদ্ধ ফাই বন্ধন আছে, এটার প্রতি আকৃষ্ট হবে, আকৃষ্ট হইয়া বন্ধন ভেঙে গিয়ে তার সাথে এটা যুক্ত হয়ে যাবে। এখানে এটা তোমরা যখন এদিকে দেখাই দিবা, লেখার কথা ভুলে গেছি, কিন্তু আমরা উদাহরণে সেটা দেখাইছি। যেমন হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু ইলেকট্রোফাইল বা এটা ভেঙে যখন হাইড্রোজেন আয়ন ক্লোরাইড হয়, তখন হাইড্রোজেন আয়নটা হয়ে যাবে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আইসা ওই ফাই বন্ধনকে অ্যাটাক করবে, ফাই বন্ধনটা অ্যাটাক করে এখানে একটা 2 হবে, CH2 এখানে, ঠিক আছে। তাহলে এই কার্বনটার মানে এখানে মার্কনিকভ রুল ফলো হয়েছে, সেই কথাটা আমি পরবর্তী হবে তোমাদের ইম্পর্টেন্ট ঘটনাগুলি নিয়ে একটা ক্লাস করব, সেই জন্য এখানে আর দেখাই নাই। তো মার্কনিকভ রুল অনুসারে ফলো করছি আমি। ধনাত্মক চার্জ দুই দিকে যাওয়ারই সম্ভাবনা ছিল, এই কার্বনও যেতে পারতো, এই কার্বনও যেতে পারতো, কিন্তু আমরা মার্কনিকভ রুল অনুসারে যে কার্বনের হাইড্রোজেন কম সেই দিকেই আমি ধনাত্মক চার্জকে ফাটাই দিলাম। তো পরবর্তী এটা 2 ধাপে, প্রথম ধাপে ধীরে ধীরে ঘটনাটা ঘটবে, কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে, পরবর্তী হলে কার্বনিয়াম আয়ন ক্লোরাইডের সাথে যুক্ত হইয়া ওই ক্লোরাইড আয়ন, এটা নেগেটিভ আয়ন, এটা 2-ক্লোরোপ্রোপেন উৎপন্ন হবে। অনুরূপভাবে তোমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন একেবারে এই প্রশ্নটা আসছে, ওজনীকরণ। ওজনীকরণটা এটা একটা দ্রুত বিক্রিয়া, ওজোনাইট গঠন করে পরবর্তী হালে ওজোনাইট এটা কীভাবে ভেঙে যায় সেই বিক্রিয়াটা দেখাইলাম। তোমরা এগুলো একটু মুখস্থর মতো মনে রাখবা। ওজন কীভাবে খালি দ্বিবন্ধনের সাথে ওজনটা যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় একটা অক্সিজেন 2 বন্ধনের মাঝখানে ঢুকে পড়বে, বাকি 2টা অক্সিজেন এইভাবে আমি যেভাবে চিত্র দেখাইলাম। পরবর্তী হালে এটাকে জিঙ্কের সাথে যখন পানির মিশ্রণ উত্তপ্ত করা হবে, অক্সিজেন 2 দিকে 2 ধরনের কার্বনের যৌগ হবে। এটা নির্ভর করবে অ্যালডিহাইড হবে না কিটোন হবে, সেটা কার্বনের পাশে কি যুক্ত আছে। যদি 2টা অ্যালকাইল গ্রুপ থাকে তখন কিটোন হয়ে যাবে, যদি একটা অ্যালকাইল বা কোনো অ্যালকাইল না থাকে তাহলে হয়ে যাবে অ্যালডিহাইড। পরবর্তী অংশে আসি, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আমি একসাথে নিয়ে আসছি। এখানে মনে করো এই বিক্রিয়াটা এইসব যৌগে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে যেই সকল এই বিক্রিয়াতে তারা, অর্থাৎ উভয় মৌলের মধ্যে তরিণতা পার্থক্য যথেষ্ট থাকে।
এই কার্বন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়, ফলে নিউক্লিওফাইল দ্বারা আকৃষ্ট হয় এবং নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। যেমন এখানে আমি এটা প্রোপানেল না, এটা হবে ইথানেল, মূলত হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করছে সায়ানো প্রোপানল, আবার বলি ইথানল উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াটার প্রক্রিয়াটা দেখাই আমি তোমাদেরকে। হাইড্রোজেন সায়ানাইড দুই অংশ বিভক্ত হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু সায়ানাইডটা হবে তোমার বিকারক, সায়ানাইডটা হলো নিউক্লিওফাইল। তাহলে ধীরে ধীরে সায়ানাইড হইতে এখানে কার্বনের দিকে কার্বন অক্সিজেনের সাথে বন্ধন হওয়ার সময় কার্বন এবং অক্সিজেনের তরিণতাও তার পার্থক্য আছে। এটা মেসোমেরিক এফেক্ট বলে, পরে এটা আলোচনা এখানে করি নাই আমি, আপাতত এভাবে মনে রাখবা। তাহলে কার্বনের দিকে আংশিক ধনাত্মক চার্জ হয়েছে, পরে এটাকে আমি নিউক্লিয়াস পড়ব। এই সায়ানাইড নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে, ধীরে ধীরে সায়ানাইড সেই জায়গা দখল করবে। তাহলে সায়ানাইডকে জায়গা দিতে গিয়ে কার্বন অক্সিজেন ডবল বন্ধন ভেঙে যাবে। তো ভেঙে গেলে এখন ঋণাত্মক চার্জের দায়টা নিবে কে? ঋণাত্মক চার্জের দায়টা অক্সিজেন নিয়ে নিবে। তাহলে অক্সিজেন নিয়ে এটা একটা তোমার আয়নে পরিণত হবে, ঋণাত্মক আয়ন। ওর টার্গেট থাকবে নিরপেক্ষ যোগ। ওই যেহেতু সায়ানাইডের সাথে হাইড্রোজেন আয়ন ছিল, ধনাত্মক ঋণাত্মক দ্রুত যুক্ত হইয়া তখন নতুন যোগ সৃষ্টি হবে। এটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। দুই প্রক্রিয়ার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকের সাথে টেলিফোনে কথা হয়েছে, ওরা বলছে এমবির অভাবে তারা পড়তে পারে না। কোনো অসুবিধা নাই, যাদের এমবির অভাব তাদের খুব সমস্যা, তাদের জন্য আমি ফাইলটা সরাসরি দিছি। ওটা মনে খুব বেশি এমবি লাগবে না, 2-3-4 এমবি দিয়ে এটা ডাউনলোড হবে। তোমরা ফাইলটাই মেইনলি দেখবা। আর যাদের ক্যাপাসিটি আছে আমি তাদেরকে বলবো 2-4 জন একত্র হইয়া আমি যেহেতু ভিডিওটা আবার আপলোড করে দিব, আমার ভিডিওটা দেখে নিজেদের মধ্যে একজনে ডাউনলোড করলে হবে, 4-5 জন গ্রুপ করে করে এটা তোমরা নিজেদের মধ্যে স্টাডি করবা। এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ 4 রকম বিক্রিয়ার মধ্যে প্রথমটা আমি শেষ করছি, এখন দ্বিতীয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনও দুইভাবে হয়, একটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাকে এসএন রিঅ্যাকশন বলে, এইভাবে মনে রাখবে, এসএন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটাকে ইএস রিঅ্যাকশন। আমরা দুইটাই ডিটেইল আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং তোমাদের যদি বেসিকটা খুব বেশি মাথার ভিতর ঢুকে থাকে তখন তোমাদের উত্তর লিখতে খুব সমস্যা হবে না। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, এই প্রতিস্থাপন বিক্রিয়ায় কেন্দ্রাকর্ষী বিক্রিয়কের সাথে সংঘটিত হয় তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়া বলে। এসএন বিক্রিয়া দুইভাবে হতে পারে, SN1 SN2। SN1 বিক্রিয়ার কেন বৈশিষ্ট্য আছে, একানবিক বিক্রিয়া, ইউনিমলিকিউলার, কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা বৈশিষ্ট্য আমি একটু লিখে দিই, বৈশিষ্ট্যগুলি তোমার মনে রাখতে হবে। তুমি আমাদের স্যার ওদের নিউক্লিওফিলিক বিক্রিয়াতে আবার SN1 SN2 হবে, হ্যাঁ ঘটনা আছে, কখন SN1 হবে কখন SN2 হবে তোমাদের সেইগুলো একটু মনে রাখতে হবে। দুই ধাপে SN1 দুই ধাপে হবে। টার্সিয়ারি লেখছি শুধু, টার্সিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সহজে ঘটে। ফোলার দ্রাবক মানে জলীয় দ্রাবক, এই বিক্রিয়াটা সহজে ঘটবে। এটা প্রথম ক্রম বিক্রিয়া। কেন প্রথম ক্রম বিক্রিয়া? কারণ প্রথম ধাপ হলো রেট নির্ধারক, এটা সময় নিয়ে করে। এখানে একটা যৌগই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, আর রেটটা অর্থাৎ যেটা রাসায়নিক বিক্রিয়া করে তার ঘনমাত্রার সাথে যদি আমি রেট হিসেব করি, ওটার ঘনমাত্রার সূচক হবে 1। এই ক্ষেত্রে কার্বোক্যাটাইন সৃষ্টি অর্থাৎ আয়ন সৃষ্টি করবে। কোনো অবস্থান্তর মানে মধ্যস্থিত কোনো আয়ন বা যৌগ সৃষ্টি করবে না। জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকবে, আগে যেই রকম ছিল সেই রকম থাকবে, তাদের মধ্যে কোনো পার্থক্য ঘটবে না। প্রতিস্থাপন বিক্রিয়া আমি এখানে দেখাইছি দুইটা, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। আমি SN1 বিক্রিয়া দুই ধাপে করে, প্রথমটা হবে হার নির্ধারণী প্রথম ধাপ। এখানে দেখো প্রথমে কি করবে, কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, এখানেও তরিণতার পার্থক্য থাকে, কার্বনের থেকে হ্যালোজেন আলাদা হয়ে যাবে, আমি তোমার সাথে থাকবো না, অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য নিউক্লিওফাইল দ্বারা। তাহলে নিউক্লিওফাইল সরাসরি অ্যাটাক করে নাই, বাইর থেকে এসে দর্শক হিসেবে দেখছে, ওকে হুমকি লাগাচ্ছে। এখন ওর হুমকিতে, এই ওয়েজের হুমকিতে এটা থাকতে না, আবার এক সময় হ্যালোজেনটা চলে গেল।
তো হ্যালোজেন আর খালি হাতে যায় নাই, যাওয়ার সময় বন্ধন ইলেকট্রন সহ নিয়ে গেছে। কার্বনের সাথে বন্ধন করার সময় হ্যালোজেনের যে বন্ধনটা ছিল সেটা সহ নিয়ে চলে গেছে। তো অসুবিধা নাই, পরে সেই কাঠিটা পূরণ করছে নিউক্লিওফাইল ওয়েস হাইড্রোক্সিল আয়নে পূরণ করে, তখন তার জায়গা দখল করে ফেলছে, নতুন যৌগ সৃষ্টি হয়ে গেছে। এক্ষেত্রে সক্রিয়তার ক্রম সবচেয়ে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, তারপরে মিথাইল হ্যালাইড। বৈশিষ্ট্য তো আগে লিখে দিলাম, এটা বিক্রিয়াটাই ভাবে ঘটে। তোমরা এখানে বিভিন্ন আর এর জায়গায় মিথাইল গ্রুপ দেখাইতে পারো, মিথাইল গ্রুপে মনে হয় বইটা দেখাইছে, তুমি মিথাইল গ্রুপ দিয়ে বেশ উদাহরণ দেখাইতে পারো। তোমাদের আবার বলে দিচ্ছি, এইভাবে সরাসরি কোনো প্রশ্ন করবে না, তোমাদের দরের এইভাবে দেখে বুঝে নিতে হবে এই বিক্রিয়াটা আমি কিভাবে করব। সেন্ট্রো বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলি একটু দেখো। অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফাইল ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর প্রতিস্থাপন বিক্রিয়া নির্ভর করবে, অর্থাৎ দুইটারই ঘনমাত্রা যত বেশি হবে সেটা আমরা আসতেছি বিক্রিয়া দিবে। বৈশিষ্ট্য হলে যাতে বিক্রিয়া এক ধাপে সংগঠিত হবে। প্রাইমারি হ্যালাইডের ক্ষেত্রে এটা সহজে ঘটবে। বিক্রিয়ার গতিবেগ হ্যালোজেন, অ্যালকেন ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ বিক্রিয়ক এবং অ্যাটাকিং গ্রুপ, অ্যাটাক গ্রুপ দুইটার উপরেই, অর্থাৎ তোমার যোগ এবং বিকারক দুইটার ঘনমাত্রার উপর নির্ভর করবে। দ্বিতীয়, যেহেতু দুইটার ঘনমাত্রার এখানে আমি সূচক পাবো 2, সেজন্য এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক অবস্থান, অর্থাৎ মধ্যবর্তী একটা আয়ন সৃষ্টি করবে। এরা কখনো মধ্যবর্তী একটা যৌগ সৃষ্টি করবে, জটিল যৌগ সৃষ্টি করবে। আয়ন কোনো জটিল অবস্থা সৃষ্টি হয়, এনায়ন বা ক্যাটায়ন সৃষ্টি করবে না, জ্যামিতিক গঠন বিপরীত হয়ে যাবে। আগে যদি মনে করো তোমার যে আগে যেরকম হয়েছে এটা তো তার বিপরীত দিকে হয়ে যাবে। আগে যদি মনে করো আমরা সমানুভর ছিলাম, এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, আগে যেরকম এল ছিল এটা পরে ডি হয়ে যাবে। আমি ঘটনা দেখাইলাম, এখানে হয়তো পরিবর্তনটা দেখানো হয়নি। তো এই জায়গায় ওয়েস্টের দিকে আসবে, হ্যালো এখানে বিপরীত দিকে চলে আসবে। যাই হোক, আমি একই দিকে দেখাইলাম, তোমরা এস ওয়েস্ট বা এসকে এই পাশে দেখাবে, ওয়েস্টকে এই পাশে দেখাবে। তো এখানে দেখো, প্রথমে আগে যে বিক্রিয়াটা দেখাইলাম সুযোগ দিছে হ্যালোজেনকে যাওয়ার জন্য, এখানে কিন্তু হেতা ধৈর্য নাই ওয়েসের মধ্যে, আর এর যথেষ্ট ক্ষমতা, সরাসরি অ্যাটাক করে ফেলছে কার্বনকে। অ্যাটাক করে এর সাথে সম্পর্কটা আস্তে আস্তে মজবুত করতেছে। এখন এর জ্বালায় হ্যালোজেন টিকতে না পারে, একসময় হ্যালোজেন বের হয়ে যাবে আর নিজের অবস্থানটা ফাঁকা করে এখানে স্থায়ী আসন ধরে বসবে। তো হ্যালোজেনটা হবে কোথায় যাবে? ওই হ্যালোজেনটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পরে পটাশিয়াম হ্যালাইড হিসেবে চলে। এখানে সক্রিয়তার ক্রম মিথাইল হ্যালাইড, তারপরে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এইভাবে দেখবে। এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন প্রতিস্থাপন আমি ক্লাসে তোমাদের অনেক দেখাইছিলাম। বেনজিনের বলয়ের মধ্যে সঞ্চালনশীল ফাই ইলেকট্রন আছে, ফলে ইলেকট্রন মেঘ আকারে অবস্থান করে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তো ইলেকট্রোফাইল বিকারক এই ইলেকট্রন সমৃদ্ধ বেনজিন বলয়ের ফাই ইলেকট্রন মেঘ দ্বারা আকৃষ্ট হইয়া বেনজিনের বলয়ে যেন একটি কার্বন পরমাণুর সাথে সংযোজন সমযোজী বন্ধন গঠন করবে। ফলে এটা ফলে না, ফলে বেনজিন বলয়ের মধ্যে রেসোনেন্স সৃষ্টি, মানে তার অবস্থান জায়গা পরিবর্তন করা, মিউজিক্যাল চেয়ারের মতো জায়গা পরিবর্তন করাই হলো মূলত রেসোনেন্স। অন্তর্বর্তী রেজোনেন্স অবস্থায় কার্বোক্যাটায়নের সৃষ্টি করে। প্রকৃত পক্ষে উৎপন্ন কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। এই প্রক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হয়। দেখো, প্রথমে এটা ইলেকট্রোফাইল বেনজিন, যে 3টা বন্ধনে দেখাইলাম, যে কোনো একটা বন্ধনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে তার সাথে যুক্ত হয়ে যাবে। তো বন্ধন ভেঙে যাবে, তার দায়িত্ব নিবে পরবর্তী কার্বনে। তবে এখানে বলছে তো আমি কেন নিব, এটা ঘুরতে থাকবে। প্রথমে পার্শ্ববর্তী কার্বন 2 ধাপ ঘুরে এই 3টা হতে পারে, এটাই হলো রেসোনেন্স। পরে 3টা ক্যাটায়ন মিলে আমি একটা সাম্যাবস্থা বিরাজ করবে, এটা হলো অন্তর্বর্তী অবস্থা। তো দ্বিতীয় ধাপে কী করবে? যখন একটা ঋণাত্মক আধান এর সাথে, অর্থাৎ যেখানে বিকারক ও ধনাত্মক চার্জ নেওয়ার জন্য একটা ঋণাত্মক আধান থাকবে, ধনাত্মক চার্জটা নিয়ে
চলে যাবে, ও ধনাত্মক চার্জ এমনি যাবে না, একটা ফোটন আকারে বের করে দিবে। অর্থাৎ ধনাত্মক চার্জ বের করে দেওয়ার জন্য ফোটনটার দায়িত্ব নিবে হাইড্রোজেন আয়ন। তখন এটা তোমার নেগেটিভ আয়ন এটাকে এর সাথে যুক্ত হইয়া Hb সৃষ্টি করবে, ফলে এটা ধনাত্মক আধানের বারমুক্ত হইয়া নতুন যৌগ সৃষ্টি হবে। এটাই হলো ইলেকট্রিক্যাল জেনারেল অর্থাৎ রূপকত্ব ইলেকট্রোফাইলিক প্রসেস। আমরা একটা উদাহরণ দিই। আমরা এই উদাহরণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রিয়াকশন ফ্রিডল ক্রাফট অ্যালকালাইজেশন বিক্রিয়া। তাহলে ফ্রিডল ক্রাফট অ্যালকালাইজেশন বিক্রিয়ার মধ্যে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ভূমিকা পালন করবে। এটা কীভাবে ভূমিকা সেটা আমরা নিচে দেখাইছি। টলুইন উৎপন্ন করবে বাই প্রোডাক্ট হিসেবে আমি তোমাদের আগেই বলছিলাম জৈব দুই ধরনের যৌগ উৎপন্ন করে। এখানে হাইড্রোজেন ক্লোরাইডটা কিন্তু অজৈব যৌগ। এর কৌশলটা দেখাই। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ঘাটতি আছে, তো কী করবে, মিথাইল ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়নটা নিয়ে নিবে। অর্থাৎ ক্লোরাইড আয়নটা নিয়ে এই অবস্থা সৃষ্টি হবে, ফলে কার্বনের অবস্থা হয়ে যাবে কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন হওয়া মানে ইলেকট্রোফাইল হয়ে যাবে। যখন কার্বনিয়াম আয়ন ইলেকট্রোফাইল হয়ে গেছে, সেটা বেনজিনের যে কোনো একটা ফাই বন্ধনের সাথে অ্যাটাক করবে। অ্যাটাক করে ফাই বন্ধনের একদিকে মিথাইল গ্রুপ যুক্ত হয়ে যাবে, তার ধনাত্মক যা আছে পার্শ্ববর্তী কার্বন। তো পার্শ্ববর্তী কার্বন বলছে আমি নিব কেন দায়িত্ব, তখন তিনজনের ভিতর রোটেশন তিনভাবে। তবে সবসময় এটা 2 নম্বর, এটা 4 নম্বর, এটা 6 নম্বর। শেষ পর্যন্ত তিনটার সাম্য অবস্থা মিলে একটা নতুন অবস্থা সৃষ্টি হবে। এই নতুন অবস্থা সৃষ্টি হওয়ার পরে পরবর্তী হলে তাকে ওই বলছিলাম আমাকে ঋণাত্মক আধান অ্যালুমিনিয়াম এতক্ষণ পর্যন্ত ক্লোরাইডের দায়িত্ব বহন করে বসে আছে। সে ক্লোরাইডটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এখান থেকে হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেন ক্লোরাইড চলে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বারমুক্ত হইয়া টেট্রাক্লোরো অ্যালুমিনিয়াম আয়ন বারমুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, ফলে টলুইন যৌগ উৎপন্ন হইয়া নিরপেক্ষ হয়ে যাবে। অর্থাৎ যৌগটা উৎপন্ন হয়ে যাবে, তার ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। আমি আরও কিছু উদাহরণ দেখাইছি। তোমরা বাসে খুব একটু হেভিজিবি হয়ে গেছে, তোমরা একটু এমনি জেনারেলি নাইট্রেশন কীভাবে হয় সেটা দেখাইলাম। একইভাবে আমি ফ্রিডল ক্রাফট যেভাবে বিক্রিয়া দেখাইছি, এখানে প্রক্রিয়াটা একই, শুধু ওই ক্ষেত্রে কার্বনিয়ামের জায়গায় নাইট্রোনিয়াম হবে। দেখো নাইট্রোনিয়াম হবে, আর এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জায়গায় হাইড্রোজেন সালফেট হবে। তো সালফোনেশন বিক্রিয়াও দেখাইলাম। সালফোনেশন 3 ধাপে দেখাবে। সালফেট আয়ন প্রথমে একটা যাক, তোমরা বই দেখে করে নিবা। এই প্রশ্নটা এই জায়গায় যদি তোমাদের বুঝতে সমস্যা আমাকে ইনবক্সে লেখে পাঠাবে, আমি ডিটেইল আবার এটা ক্লারিফিকেশান দিব। তৃতীয় ধাপ। যা হোক, এটা আমি শেষ করতেছি। 3 নম্বর আমি যে 4 ধরনের বিক্রিয়া বলছিলাম, এখানে তৃতীয় প্রকার হলো অপসারণ। অপসারণ বুঝছো তো? অপসারণ হবে তোমার আগে এডিশন রিঅ্যাকশনের বিপরীতে বলতে পারি। এডিশন রিঅ্যাকশনের মধ্যে তোমার 5 বন্ধন ভেঙে গেছে, এখানে 5 বন্ধন সৃষ্টি হবে। তবে এখানে একটা প্রক্রিয়া আছে। অপসারণ অ্যালিফ্যাটিক অ্যালকাইল হ্যালাইডের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড ইথানলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করলে তা থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হইয়া, অর্থাৎ ডিহ্যালোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। তো এটা অ্যালকাইল হ্যালাইড। আমি এই 2টা কার্বন রাখলাম, বাকিটা অ্যালকাইল দিয়ে বুঝাইলাম। এই 2টা না হলে আমি দ্বিবন্ধনটা কি বুঝাইতে পারবো না, সেই জন্য কাজটা করলাম। পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, পানি না, অ্যালকোহলীয়। হাইড্রোজেন হ্যালাইড পানি। তবে এখানে একটা যোগ হবে। হাইড্রোজেন হ্যালাইডটা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হ্যালাইড হয়ে যাবে। তোমরা একটু সংশোধন করে নিবা। পটাশিয়াম হ্যালাইড হবে, পানি হবে। কারণ হাইড্রোজেন হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে থাকবে বলে এটা আর অ্যাসিড হিসেবে থাকতে পারবে না। বিক্রিয়াটা 2 ভাবে হতে পারে, একানবিক অপসারণ বিক্রিয়া আর দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। আমরা দেখাই আগের মতোই। একানবিক মানে 2 ধাপে ঘটবে। প্রথমে কি করবে, প্রথমে আগে যেভাবে দেখাইছিলাম, প্রথমে তোমার হ্যালোজেনটা অপসারিত হবে।
হ্যালোজেন অপসারিত হয়ে কার্বনিয়াম আয়ন সৃষ্টি করবে। আর দ্বিতীয় ধাপে যে আমি অ্যালকোহল দিলাম, ইথা অক্সাইড মানে এটা অ্যালকোহল, সেটা কি করবে, যে কার্বন থেকে হ্যালোজেন চলে গেছে এটা ধনাত্মক, তার পার্শ্ববর্তী কার্বন থেকে এটা একটা প্রোটন নিয়ে নেবে, ঋণাত্মক আধানের সৃষ্টি করবে। এই ধনাত্মক ঋণাত্মক আধান মিলে ফলে নতুন একটা পাই বন্ধন সৃষ্টি করবে। এটা যেখানে আমি এখানে দেখাইলাম, এই জায়গায় 3 দাও তোমরা, এটা 3 হবে। এটা এখানে আমি বাইর করে নিছি। এই হাইড্রোজেনটা এটা নিয়ে নিবে, যেহেতু হাইড্রোজেন পরমাণু আকারে নিবে না, এটাকে ফোটন আকারে নিবে, ধনাত্মক চার্জ আকারে নিবে। ফলে এই জায়গায় এই কার্বনটা ঋণাত্মক চার্জ হবে, এই ধনাত্মক চার্জ হবে, ধনাত্মক ঋণাত্মক চার্জ মিলে নতুন একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে, পাই বন্ধন। এটা হলো অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ E1, ইলিমিনেশন 1। দ্বিতীয়টা দেখো E2 মানে এক ধাপে ঘটবে, একেবারে এক ধাপে ঘটে ইথঅক্সাইড এদিকে এই কার্বন থেকে ইলেকট্রন হ্যালোজেনের দিকে যাবে, আবার ইথঅক্সাইডের ইলেকট্রন ঘনত্ব এই কার্বনকে প্রদান করবে, ফলে হ্যালোজেনটা বাইর হয়ে যাবে, বন্ধন সৃষ্টি হয়ে যাবে। ইথঅক্সাইডে এই হাইড্রোজেনটা নিয়ে নিবে, তাহলে এখানে হাইড্রোজেন চলে যাওয়ার পরে ঋণাত্মক চার্জ হবে, এদিকে ধনাত্মক চার্জ হবে, ধনাত্মক ঋণাত্মক চার্জ মিলে নতুন পাই বন্ধন সৃষ্টি করবে। একটু বইতে ভালো করে আমি দিতে, মাঝে পরীক্ষা খুব একটা বেশি আসে না, না আসলেও তোমরা যদি এই জিনিসটা ক্লিয়ার না হয় বইতে দেখো, দেখে ক্লিয়ার না হলে আমাকে জানাবা। আর একটা বিক্রিয়া পুনর্বিন্যাস বিক্রিয়া, খুব বেশি আলোচনা নাই, বইতেও আলোচনা নাই, তোমরা একটু জাস্ট মনে রাখবা। পুনর্বিন্যাস বিক্রিয়াটা আসলে আমরা যখন ইউনিভার্সিটি পড়লাম, আমি তো জৈবযোগ নিয়ে পড়ছি, আমার বন্ধু যারা মাস্টার্সে জৈবযোগ নিয়ে পড়ছে তারা দেখি রাইতদার শুধু পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়ে পড়ে থাকতেন। যা হোক, পুনর্বিন্যাস বিক্রিয়া আমাদের সিলেবাসে খুব বেশি নেই, সেজন্য আমি একটা উদাহরণ উপস্থাপন করলাম এখানে, যে অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে উত্তপ্ত করে ইউরিয়া, এই কাজটা মনে হয় না কনফার্ম। বার্জেলিয়াসের ছাত্র বলার করে বৈপ্লবিক পরিবর্তন আনছিলেন, ও জৈবযোগ থেকে জৈবযোগ। আমার কথা এখানে সেটা না, আমার কথা হলো একই আণবিক সংকেত দুইটা রয়েছে, দেখো ইন্টারেস্টিং। তাহলে একটাকে উত্তপ্ত করে আর একটা উৎপন্ন হয়েছে, দুইটা যোগের আণবিক সংকেত একই, ভৌত রাসায়নিক সব ধর্ম আলাদা, সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা পুনর্বিন্যাস বা সমানীকরণ বিক্রিয়া বলবো। যা হোক, আমার রাসায়নিক বিক্রিয়া নিয়ে যতটুকু দরকার, তোমাদের পরীক্ষায় যতটুকু আসে, আমার মনে হয় ততটুকু আলোচনা হয়ে গেছে। আমাদের পরবর্তীকালে আমি নামকরণ নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে, কিন্তু চিন্তা করছি তোমাদের যারা পরীক্ষার্থী তাদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা নিয়ে আগামী দিন করব। বিশেষ করে পরীক্ষায় যে ঘটনাগুলি আছে, যেমন মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, ক্লেমেনসন রিঅ্যাকশান, এই ধরনের ব্যাপারগুলি নিয়ে আর একটা ভিডিও করব, সেটা শীঘ্রই জানিয়ে দিবে। আর রানিয়াট কলেজেরগুলি আমি সরাসরি তোমাদের ইনবক্সে দিয়ে দিব, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর কলেজের বাইরে যারা আছো তাদের জন্য আমার নিজস্ব ফেসবুক পেজ আইসিটি ক্লিনিকে দেওয়া থাকবে, আমার নিজস্ব ওয়ালও থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর যাদের সাথে আমার সরাসরি কানেকশান আছো তাদের মেসেঞ্জার আমি পাঠাই দিব। যা হোক, আজকেরটা আমি রানিয়াট কলেজেই পোস্ট করব, এটা সবার জন্য উন্মুক্ত, এটা তোমরা সরাসরি ওখানে পাবা। এখন আমরা কতটুকু পড়ছি একটু জ্বালাই করে দেখি। জৈব রাসায়নিক, আমি বারবার বলছি কিছু কিছু ভুল থেকে যাচ্ছে। জৈব রাসায়নিক বিক্রিয়া বলতে কি বুঝো? উত্তরটা তোমরা আমাকে দেখি ইনবক্সে পাঠাও, বিশেষ করে আমার কলেজের ছাত্র যারা আছে তারা। বিকারক কি আরও বললো নিজেরা করো, এখান থেকে করে উত্তর লেগে আমার কাছে পাঠাও। আর যেহেতু তোমরা এখন দলীয় কাজ বলতে আমরা ভার্চুয়ালি দল হতে পারি, যেহেতু তোমরা ফেসবুক গ্রুপ করছো, আমার সাথে যারা যুক্ত আছো হোয়াটসঅ্যাপ আফসার, ওখানেও নিজেদের বিরুদ্ধে আলোচনা করে নিতে পারো। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের মধ্যে হয়তো 10টা করে একটা তালিকা প্রস্তুত করবো, তাহলে এখানে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে।
SN1 SN2 বিক্রির কৌশল আমি যেহেতু বাড়ির খাঁচা এখানে একটাই দিছি, তোমরা যত ইচ্ছে তত করো। SN1 SN2 E1 E2 যেভাবে পারো সেভাবে করে দাও, কৌশলগুলি বিক্রিয়া করে ফেলো। তারপরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের বিক্রিয়ার মধ্যে ফ্রিডল গ্রাফ বিক্রিয়া দেখা যায়, সালফোনেশন, নাইট্রেশন, যত রকম বিক্রিয়া আছে অত রকম বিক্রিয়া তোমরা একটু ভালো করে আলোচনা করো। আজ এই পর্যন্তই, তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, বি রিমেইন সেফ, নিরাপদ থাকো, অ্যান্ড প্রে টু অলমাইটি। আমি অলমাইটির কথাটা ইউজ করছি যেহেতু আমার দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মধ্যে আছে। মুসলমানরা অলমাইটি টু আল্লাহ, যে ধর্ম পালন করো তোমরা ধর্মীয় মনোভাব নিয়ে সবাই থাকো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।